গতকাল ২৬ নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলছিলাম যে ২৬ তারিখ সম্পর্কে কেউ কিছু ক্লিয়ারলি বলতে পারতেছে না, কিন্তু আমি গেস্ট করতে পেরেছি যে ২৬ তারিখ হলো তিন ভাগে ভাগ করেছি। ১/২৬ শেখ হাসিনা ২৬ তারিখ আসবে, এই গেল ১/২৬। আর ১/২৬ হলো ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আসিফ নজরুল স্যার বলছেন ২৬ লক্ষ ইন্ডিয়ান বাংলাদেশে জব করতেছে, এইগুলো ২ নম্বর ২৬। ৩ নম্বর ২৬ হলো সমন্বয়কারীদের ভিতরে ২৬ জন ঢুকে গেছে ছাত্রলীগ আওয়ামী লীগের লোকজন নেতারা। তারা কারা? সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, তারা কিন্তু ডিক্লেয়ারকৃত ছাত্রলীগ। তারা কিন্তু এই ছাত্রলীগ ছাইরা তারপরে ওই যে সবার সাথে সামনে কান্নাকাটি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই সরকারের করবো না, তারা গুলি করে নির্বিচারে পাখির মতো লোকদের মারছে। এই যে এইগুলি বইলিয়া সবাইরে মানে একটা আইওয়াশ করে তারা কিন্তু ঢুকে পড়ছে এই সমন্বয়কদের ভিতরে। তো তারা ছাত্রলীগের খোলস পাল্টে নতুন খোলস ধরছে, সেটা কি? সমন্বয়ক। আর এই সমন্বয়করাই কিন্তু পিটাইয়া মারছে এই যে তুফাজ্জলকে। না হলে এই লাঠিসোঁটা করতে গেল আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, এই ঢাকা ইউনিভার্সিটিতে এখন লাঠি স্ট্যাম্প হকি টিকিট করতে আসবে? আর কার বাপেরই বা এত বড় বিচ্ছি যে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় এখন এই মানে গণ আন্দোলনের পরে তারা লাঠি সোটা নিয়ে বাড়িব? এরা হইল পূর্ব পরিচিত ছাত্রলীগ। এরা ছিল, আছে, থাকবে আপনার আর আমার বগলতলায় বৈশা। ওরা আমাদের মাথায় লবণ রাইখা ওরা বড়ই খাবে, কাঁঠাল ভাঙ্গা খাবে। আসসালামু আলাইকুম। কথাগুলি আমার আপনাদের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। আপনারা ভিডিওটা দেখতে থাকেন একটা লাইক দিয়ে, মন চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। এই যে দেখেন এত বড় আন্দোলনটা হয়ে গেল, এত বড় রক্তক্ষয়ী আন্দোলন, মানে সেই ৫২ ভাষা আন্দোলনকেও ফেল করে দিছে এই আন্দোলন। ১.৫ দশক ধরে কেউ কোনোদিন ভাবতে পারে নাই যে শেখ হাসিনা সরকার এইভাবে উৎখাত হয়ে যাবে। ইভেন শেখ হাসিনাও ভাবতে পারে নাই। শেষ লড়াটা কিন্তু ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ সবাই মিলে কিন্তু শোডাউন দিছে, তাদের অস্ত্র নেয়া ডাইরেক্ট গুলি করছে। তারপরেও কিন্তু তারা টিকতে পারে নাই। আর এই ব্যর্থতার দায় কে নিবে? শেখ হাসিনা বলে না যে আওয়ামী লীগ কোনদিন পলায় না। আসলে একদম ঠিক কথাটাই বলে শেখ হাসিনা যে আওয়ামী লীগ কোনদিন পলায় না। আওয়ামী লীগ খোলস পাল্টায় থাইকা যায়। নাহলে আপনারা একটা জিনিস চিন্তা করেন, এই সময়ে আইসা যেখানে বাংলাদেশের একটা পট পরিবর্তন হয়েছে বিশাল, যেখানে আর্মি নামছে, সেইখানে কিভাবে একটা লোককে পিটাইয়া মারা হয়? সে যত বড়ই দোষী হোক না কেন, তার যতই দোষ, আকাশ সমান দোষ। শেখ হাসিনার থেকে দোষ বেশি দরকার ছিল না ছিল? যেভাবে মানে নির্বিচারে গুলি করে হত্যা করছে। এই দেখেন থেকে জাতিসংঘ থেকে ১ মাসের জন্য পাঠায় দিচ্ছে, টিম পাঠায় দিচ্ছে। তারা ১ মাস থাকবে এখানে। এই যে বাংলাদেশে এতদিন কি হয়েছে না হয়েছে, কারা নির্বিচারে গুলি করে হত্যা করছে, কারা এই জোর জবরদস্তি করছে, সবকিছু অন্যায় বাংলাদেশে যে হয়েছে, এটা আগেও ওরা চাইছিল, কিন্তু শেখ হাসিনার সরকার তাদেরকে ঢুকতে দেয় নাই, থাকতে দেয় নাই, এই পর্যালোচনাগুলি করতে দেয় নাই। এইবারে তারা তাদের মানে নিজের মতো করে ১ মাস থাইকা রিপোর্ট প্রেস করবে এবং সেটা তারা ব্রডকাস্ট করবে, সবার সামনে নিয়ে আসবে। তো এখন আবার ফিরে যায় বিশ্ববিদ্যালয়ে। আপনারা একটা জিনিস চিন্তা করেন যে এই যে তুফাইল রেজা হত্যা করলো, এরা হলো এখানে আছে কিভাবে? তাদেরকে কে ঢুকাইছে? তারা ছাত্রলীগ থেকে সমন্বয়ক, যার খোলসটা পাল্টায় ঢুকে গেছে ওখানে। এখন বিএনপির পোলাপান যদি মনে করেন ওখানে ঢুকতে যায়, বা শিবিরের পোলাপান ওখানে ঢুকতে পারবে না, বিএনপি শিবিরে ঢুকা যাবে না। তাই তারা খোলসটা পাল্টাইয়া আস্তে করে ছাত্রলীগ থেকে সমন্বয়ক হয়ে গেছে। এখন এই যে বিভিন্ন জায়গায় সমন্বয়করা যাচ্ছে এই মিটিং মিছিল করতে, টাকা পয়সা গাড়ি বাড়ি করতে গেছে, এখন বুঝছেন আওয়ামী লীগ এটার পৃষ্ঠপোষকতা করতেছে। আচ্ছা, এই সমন্বয়করা ওই কি বলে শ্রমিক লীগের নেতার বাড়িতে, সেক্রেটারির বাড়িতে তারা দাওয়াত খাইতে যায়, কারণ তারা তাদের কাছে মানে গ্রহণযোগ্যতা পাইছে এবং তাদের কাছে তারা গ্রহণযোগ্য, এবং তারা সেফটি পরস্পরের কাছে তারা পরস্পরের সেফটি দিচ্ছে। তো এই
ঠিক এরকম ব্যাপারটাই হচ্ছে এই যে তোফাজ্জলের খুনিদের ব্যাপারেও। তোফাজ্জলের খুনিরা খুলস পাল্টে ওখানে মানে সমন্বয়ক সাইজা ঢুকে গেছে আর আকাম করে ধরা খাইছে। এই যে একটা কথা আছে না যে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, যে একটা সময় তোমাকে ধরা পড়তেই হবে। ওই যে চুরি করে পলায় জায়গা মানুষ বলে না যে একটা না কিছু একটা রাই খেয়ে গেছে, পুলিশ আইসা কিন্তু ওইটার ক্লু ধরে ওই চুরের বাইর করে পালায়। যেমন মনে করেন ওই যে খুলনায় গেছে ওরা, খুলনায় গেছে ওইখানে একজন সমন্বয়ক বলছে যে তোমরা এই যে গাড়ি লইয়া করতে যাও, মিটিং মিছিল করতে যাও, টাকা পয়সা করতে আসে, তোমাদেরকে কে দেয় টাকা পয়সা, এইগুলি নিয়ে আসে ফেসবুকে আগে প্রশ্ন তুলছিল, পোস্ট দিছিল। তারপরে এই সমন্বয়করা ওরে সবাই মিলিয়া পিড়াইয়া আদামারা করে ফেলাইয়া থুইছে এবং পরে পুলিশে দিয়ে দিছে। তো পুলিশে যে দিয়ে দিচ্ছে, পুলিশ এখানে দেখেন ওই যে পুলিশ কি নিরপেক্ষ, পুলিশ তো আওয়ামী লীগের তৈরি পুলিশ, তো আওয়ামী লীগ এরা, তো এই জন্যই ওরা নিতেছে। এরা যদি আওয়ামী লীগের খুলসটা পাল্টাইতো তাহলে কিন্তু এরা এইভাবে নিত না, এরা সাহসটাও পাইতো না, কারণ তাদের সাথে কিন্তু তাদের যোগাযোগ আছে এই সমন্বয়কদের কাছে। সুতরাং আপনারা যারাই মানে বাঙালিদের উপকার করতে চান করতে পারবেন না, এদের মানে গুপে গাপে ওই থাকবেই, মানে আলবদর রাজাকার আলসামস এরা থাকবেই। এটা বঙ্গবন্ধুর আমল থেকে হয়ে আইছে। বঙ্গবন্ধু নিজেই চাইছে। এই যে মনে করেন আপনারা বলবেন যে এই শেখ হাসিনা এরকম কিভাবে হইল, শেখ হাসিনা তো কোনো রাজনীতিবিদ না, শেখ হাসিনাটা হচ্ছে বাই বর্ন, শেখ হাসিনাটা হচ্ছে ওই জেনেটিক্যালি রাজনীতিবিদ। বঙ্গবন্ধু যা করে গেছে শেখ হাসিনা তা পাইছে। বঙ্গবন্ধু কি করে গেছে, বঙ্গবন্ধু 73-এর নির্বাচনে যখন দেখলো যে জাসদ সংখ্যাগরিষ্ঠ হয়ে গেল, তখন এই হেলিকপ্টারে করে ব্যালট বক্স বিভিন্ন কেন্দ্রে লয়ে গেছে এবং সেইগুলি নিয়ে আইছে যে গণভবন থেকে এটা গণা হবে। আপনারা বুঝছেন? তখন জাসদের 10,000 কর্মীকে, নেতা কর্মীকে মেরে ফেলাইছিল। এই যে ইনুরে যে হত্যার সাথে জড়ান, ইনু 15ই আগস্টে ওই ট্যাঙ্কের উপরে লাফাইছে, এমনি লাফায় নাই। তখন মানে স্ট্রং পাওয়ারফুল পার্টি ছিল জাসদ, এবং সেই জাসদের ওই যে কিছুদিন আগে মারা গেছে সিরাজুল আলম খান দাদাভাই, সেও কিন্তু জাসদেরই ছিল। একসাথে জাসদ, মুসলিম লীগ, আওয়ামী লীগ সব একসাথে হয়েছিল। মাওলানা ফজলুল হক ভাসানী, তারপরে আপনার ওই যে শেরে বাংলা একে ফজলুল হক, তারপরে শহীদ সোহরাওয়ার্দী, সব একসাথে ছিল। এইখান থেকে আস্তে 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 যখন ওই মানে আন্দোলন তীব্র থেকে তীব্রতর দানা বাঁধতে শুরু করলো, বঙ্গবন্ধু পাকিস্তান থেকে আইলো, আসার পরেই কিন্তু ওই যে শহীদ তাইজউদ্দিনের মেয়ে নেতা ও পিতা ওই বইয়ে কিন্তু লেখছে যে, এবং মুজিব কাকু গাড়িতে উঠে আমার আব্বুকে কানে কানে বলছে, তাইজউদ্দিন আমি কিন্তু প্রধানমন্ত্রী হব। তো এই বলতে গেলে অনেক বড় ইতিহাস। বাংলাদেশ কিন্তু বঙ্গবন্ধু স্বাধীন করতে চায় না। বাংলাদেশ স্বাধীন করছে ইন্ডিয়ানরা তাদের স্বার্থের জন্য, তারা লুটিয়া পুটিয়া খাওয়ার জন্য, বাংলাদেশকে থামায় রাখার জন্য, দাবায় রাখার জন্য, তাদের অঙ্গরাজ্য হিসাবে বাংলাদেশকে তারা জানে, বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে তারা জানে না। তাই যদি না হইতো তাহলে এই মনে করেন যে ওই বর্ডারে কিভাবে ফালানির মতো এই একটা ছোট্ট শিশুকে তারা গুলি করে কাঁটাতারের মধ্যে ঝুলাইয়া রাখে। এইগুলি এই যে বিডিআর হত্যা, এখন এক একটার থেকে একটা চলে আইতেছি, কিন্তু পয়েন্ট এইগুলি। এই যে বিডিআর হত্যাটা কেমনে হয়েছে, এই বিডিআর হত্যাটা হয়েছে ওই শেখ হাসিনার থেকে, ওই বাপের আমল থেকে। ওই যে 73-এর নির্বাচনের পরে বঙ্গবন্ধু দেখলো যে না, আমার তো এইভাবে হবে না, আমার নিজস্ব একটা বাহিনী লাগবে, রক্ষী বাহিনী। এই রক্ষী বাহিনী তৈরি করলো। তৈরি করার পর সবার কাছে যায় বঙ্গবন্ধু কালার হয়ে গেল। এই যে রক্ষী বাহিনী দিয়ে আসে সবাই মারাইলো। ওই যে সিরাজ শিকদারের বাহিনী তো পুরাটাই সমূলে ধ্বংস করে দিল। জাসদের মারলো নেতাকর্মী প্রায় 10,000-এর মতো। তারপরেই মনে করেন সবাই আস্তে আস্তে মেজর জলিল সহ সবাই আলাদা হইলো, রাশেদ খান মেনন, হাসানুল হক, ইনু, হ্যাঁ, সবাই আস্তে আস্তে আলাদা হয়ে গেল। 15ই আগস্ট সংগঠিত হইল। কারণ ওই যে
আর্মিরা দেখছে যে এই বঙ্গবন্ধু নিজে একটা দল গঠন করে ফেলাইছে, আর আর্মিদের কে তুচ্ছ তাচ্ছিল্য করে দেখতো। ওই যে মেজর ডালিমের খালাতো বোনের বিয়েতে যে গাজী গোলাম মুস্তফা রেড ক্রসের চেয়ারম্যান, সে কিন্তু আওয়ামী লীগের নেতা ছিল, বড় নেতা। তো তারা মেজর ডালিমের বউকে উঠায় নিয়ে গেল 32 নম্বরে। তখন কিন্তু আর্মিরা ওই গাজী গোলাম মোস্তফার বাড়ি কিন্তু দখল করে ফেলাইছিল। আর এইগুলি হয়েছে আর একটু আগে যদি যান, ওই কুমিল্লা ক্যান্টনমেন্টে যখন বদলি হয় মেজর ডালিম, তখন ওইখানে সে যখন মানে দুর্নীতি বিরোধী অভিযান চালাইছিল, তখন কিছু আওয়ামী লীগের নেতাকে দরপাকড় করছিল। তারা তার রোশনলে পইরা এই মানে আর্মির বিপক্ষে আস্তে আস্তে ওইখান থেকে যাওয়া শুরু হইলো, এবং বঙ্গবন্ধুর কাছে কান কথা সবাই এসে বলা শুরু হইলো। বঙ্গবন্ধুর সাথে মেজর ডালিমের মানে এটা ছিল হইলো আপনার চাচা বাতিজা সম্পর্ক। বঙ্গবন্ধুকে মেজর ডালিম চাচা ডাকতো, এবং শেখ কামাল ডাকতো মেজর ডালিম রে বস। কুমিল্লা কখনো গেলে শেখ কামাল মেজর ডালিমের বাসায় থাকতো। তো তাদের সম্পর্কটা ছিল খুব ক্লোজ থেকে ক্লোজার। তা সেই জায়গায় যাইয়া এখন মেজর ডালিমকে যখন তার বউ সহ উঠায় লয়ে গেল, তখন আর্মিরা এই সব একত্র হয়ে এই গাজী গোলাম মোস্তফার বাড়ি তখন ঘেরাও করলো, ওখানে ভাঙচুর করলো। এই দিকে বঙ্গবন্ধুর বাড়িতে ফোন দিল যে এরকম অবস্থা। তখন সে বলল যেটা আমি দেখতেছি। তখন ওই যে রেড ক্রসের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফার বঙ্গবন্ধুটা গালি দিছিল, হারামজাদা তুই এটা কি করলি? কারণ এইটা না বললে তো মেজর ডালিমের বউ তারা যে ওখানে আছে তারা তো সন্তুষ্ট হয় না। তো বঙ্গবন্ধু আবার বুঝতো যে কারে কিভাবে সন্তুষ্ট করা যায়। তারপর যে আচ্ছা এটা আমি দেখতেছি, তোমরা যাও। এই যে দানা বাঁধা শুরু হয়েছে বঙ্গবন্ধুর মধ্যে যে আমার নিজস্ব বাহিনী আরো স্ট্রং করে তুলতে হবে। এই যে রক্ষী বাহিনী স্ট্রং করে তুলতে এই দিকটা আর্মিরা দেখলো যে আমাদের কাছে তো কোনো দামই নাই, বঙ্গবন্ধুর কাছে দাম শুধু আওয়ামী লীগের নেতা কর্মীদের। এই আর্মিরা কিন্তু সব একজুট হইয়া একত্র হইয়া এই যে লাস্ট 15ই আগস্ট মেরে দিল বঙ্গবন্ধুরে। এটি অত্যাচার সহ্য করতে না পারে এখানে গেছে। কারণ কেউ যদি রাষ্ট্রপতির কাছে আর্মিরা দাম পাইব না দলীয় লোকজন ছাড়া। যে আপনারা আমার থেকে একটু শুনছেন, এগুলির বই আছে আওয়ামী লীগের, এখন বইগুলি পাইবেন আওয়ামী লীগের বিপক্ষে বইগুলি সবাই লেখছে। এই বইগুলি পড়লে আপনারা আরো ক্লিয়ার হইবেন। আর সোশ্যাল মিডিয়ায় এখন এগুলি আসতেই থাকবে। আচ্ছা, তো বঙ্গবন্ধু কি মনে করেন যে আর্মিদেরকে এই যে চিচাকারি করছে, অবজ্ঞা করছে, তুইতাকারি করছে? সে কি খুব ভালো ভালো নেতাদের কি গড়ে তুলতে পারছে? ওই চোর শাশুড়ি তো লগে রাখছে। যেমন শিল্পমন্ত্রী বাড়াইছিল ওই যে কি ওই যে বঙ্গবন্ধুর হাঁসের মাংস খাওয়াইলো 14 তারিখে, 15 তারিখে মারা ফেলাইলো। গোলাম আজম নাকি খন্দকার মুস্তাক। এই খন্দকার মুস্তাকের মতো লোকদেরকে বঙ্গবন্ধু ভালোবাসছে, কিন্তু আর্মিদেরকে ভালোবাসে নাই। এইখান থেকেই হইলো ওই যে আর্মি অভ্যুত্থানটা, যে সেনা অভ্যুত্থানে বঙ্গবন্ধু মারা গেছে। আর ওই দিনকে কিন্তু মেজর ডালিম ওখানে ছিল না। মেজর ডালিম ছিল দায়িত্বে, রেডিওর দায়িত্বে। ওখানে মেজর হুদা ছিল। ওই যে কর্নেল জামিল যখন শুক্রবাদ এনে আসলো, কর্নেল জামিলকে ফোন দিছিল বঙ্গবন্ধু, তো কেউ যায় নাই, কর্নেল জামিল গেছিল ওই শুক্রবাদ মসজিদের এখানে। সে যখন গাড়ির থেকে বাইরে হলো, গ্লাস নামায়া বললো যে আমি মেজর জামিল বলছি, তখন ওই যে মেজর হুদা আরেকজনের কাছ থেকে স্ট্যান্ড গান নিয়ে একদম ব্রাশ ফায়ার করে মারা দিচ্ছে। তো এই যে শুরু হইলো, এই শুরু থেকে শেখ হাসিনা এই যে এখন যেটা শুরু করছে, এই যে আর্মি মারা, এটা হচ্ছে ওই ইন্ডিয়ার একটা চাল। কারণ ইন্ডিয়ারা দেখতেছে যে এই আর্মি সব অফিসারগুলি, চৌকুশ অফিসারগুলি তারা বর্ডারে আসতেছে, তাদের সাথে যুদ্ধ করে পারাটা সম্ভব না।
ওই যে বড়াইবাড়িতে, তারপরে রৌমারিতে আপনারা শুনছেন না, যুদ্ধ হয়েছে বিডিআরদের সাথে। বিডিআর দেরকে না জানাইয়া তারা রাস্তা নিয়েছিল, বিডিআররা এটা সহ্য করে নাই, প্রতিবাদ করতে যায় এই যুদ্ধগুলি হয়েছে। তারপরে এই বড়াইবাড়িতে হয়েছিল, ওই যে ইন্ডিয়ান বিএসএফরা বাংলাদেশের মধ্যে এসে ক্যাম্প করছিল, মনে আছে? ওইখানে কিন্তু ওই প্রতিবেশীরা এই বিএসএফ দের এই আকামটা যা বলছে বিডিআর ক্যাম্পে, তো তারা মাত্র ছিল 8 জন। এই 8 জনে কিন্তু ওগর পুরাটারে করে দিছিল, উৎখাত করে দিছিল। অনেকগুলি কিন্তু 17 জন না কয়জন জানি বিডিআর বিএসএফ মেরে ফেলাইছিল, মাত্র 8 জনে। এই তখন এই থেকে হইলো মানে বিডিআরদের উপরে, আর্মিদের উপরে ইন্ডিয়ার ক্ষোভ। আর তখন ইন্ডিয়ার যে ছিল ওই যে আপনার সেনাপ্রধান, সে বলছিল যে এটার আমরা প্রতিশোধ নেব। এই যে বিডিআর হত্যা করে প্রতিশোধ নিচ্ছে। এখন আপনারা বলবেন যে বিডিআর হত্যা আপনারা কিভাবে বুঝলেন যে ইন্ডিয়া জড়িত? আরে ভাই, এখানে যারা এই যে ভিতর থেকে মেজর শাকিল, তারপরে ওই যে কি বলে গুলজার, তারা ফোন করে প্রধানমন্ত্রীর কাছে বারবার সাহায্য চেয়েছে। প্রধানমন্ত্রী বলতেছে যে হ্যাঁ আসতেছে আসতেছে, কিন্তু আসতেছে ওই দিক দিয়ে, ওই আবহানী মাঠের দিক দিয়ে। আবহানী মাঠ পর্যন্ত গেলেই থেমে যায়, আর কেউ বিডিআরে আর যায় না, থামায় দেওয়া হয় তাদেরকে। গেলেই তো মনে করেন আর এই হত্যাকাণ্ডটা ঘটবে না। আর এই হত্যাকাণ্ড ঘটার আগে ওই অনেক দিন কিন্তু ফজলের নূর তাপস ইয়েতে বিডিআরে কিন্তু মসজিদে যায় নামাজ পড়ছে, তাদের সাথে মিটিং করছে। ফজলের নূর তাপসের বাসায় নানক গেছে, বিডিআর অফিসাররা গেছে, ওরা ওখানে দেয়া করছে, মানে মিটিং করছে। তাপসের কথা ছিল যে 2-4 জন অফিসার মারলেই হবে, এত মারতে হবে না। কিন্তু এখানে যে ইন্ডিয়ানরা ছিল, হেরা ওই ইন্ডিয়া থেকে গুলি খাইছে, ওই তাদের উস্তাদরা বলে দিয়েছে যা পাবি সব সাফা করে দিবি। তো এখন আপনি বলবেন যে এখানে এটা আপনি কেমনে বুঝলেন? যে যখন ওই যে করতে তদন্ত করতে দেওয়া হয়েছে, তখন এই তদন্তে এই রিপোর্টগুলি বেরিয়ে আসছে, এবং এই রিপোর্টগুলি শেখ হাসিনার কাছে পেশ করছিল। তখন শেখ হাসিনা ওই রিপোর্ট ঢিল মেরা ফালাই দেওয়া বলছিল, এটা কি নিয়ে আসছো? পাগলের মতো, উন্মাদের মতো, ঠিক করে নিয়ে আসো, এটা কোনো রিপোর্ট হইলো? তারপরের দিন আবার সে এই রিপোর্টটাই নিয়ে গেছে, কিন্তু এই রিপোর্ট পরিবর্তন না করায় তারা আবার আয়না ঘরে যাইতে হয়েছে। কথাটা বুঝছেন? সেই রিপোর্টে কি লেখা ছিল? সেই রিপোর্টে লেখা ছিল যে এখানে এমন কিছু অস্ত্র পাওয়া গেছে যে অস্ত্রগুলি আমাদের বাংলাদেশের কোনো বাহিনীর না, এগুলি ইন্ডিয়ান অস্ত্র। এখন বুঝছেন আপনারা? তো সেই 57 জন অফিসারকে, চৌকুশ অফিসারকে মেরে ফেলানো হয়েছে। তার মানে আর্মিরে একদম নির্মূল করে ফেলাও। ওই যে নানক বলে না, ওই যে ওবায়দুল কাদের বলে আমার যুবলীগ ছাত্রলীগই সামাল দেওয়ার জন্য যথেষ্ট, শেখ হাসিনাও বলে। তো এখন আবার ফিরে আসে এই সমন্বয়কদের ভিতরে। যখন আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে দাঁড়াবাড়তে শুরু করছে, তখনই কিন্তু শেখ হাসিনা এই দাবারগুটি চাইলে দিছে। এই যে শেখ হাসিনা যে যাইতে চায় নাই, তারপরেও কিন্তু সে বঙ্গবন্ধু এয়ারবেস থেকে এয়ারবেজে একটা কার্গো বিমানে 157টা 4 তারিখেই উঠায় রাখছে লাকেশ, যে যদি যাওয়া লাগে। কিন্তু কনফিডেন্ট ছিল 100% যে সে যাবে না, যাওয়া লাগবে না। কারণ ওই যে সমন্বয়কদের ভিতরে সারদিন হাসনান আবদুল্লাহর মতো 26 জন ছাত্রলীগের নেতা ঢুকায়া দিছে ওখানে। এইগুলিরে এখন এই 2 জন লাইমলাইটে আছে, বাকিগুলি আত্মগোপনে আছে। তো তারা এখানে এই জন্যই 26 সবাই করতেছে। এখন ওই যে ওই পাপি যতই পাপ করুক, একটা সময় ধরা খায়। এই যে ধরা খাইছে। এখন এই বাংলাদেশের মানুষ আমার মাধ্যমে জানতে চায় ডক্টর ইউনূস সাহেবের কাছে, আসিফ নজরুলের কাছে, এদেরকে কি করবেন আপনারা? আপনারা যে যতই চিন্তা ভাবনা করেন, এদেরকে যে পর্যন্ত না হটাইবেন, এদেরকে সমন্বয়ক থেকে যে পর্যন্ত বাদ না দিবেন, এ পর্যন্ত কোনো কিছুই হবে না দেশের। সব এই গ্যাঞ্জাম লেগেই থাকবে। আর এই যে 26-এর পরে 27, 27-এর পরে 28, 28-এর পরে 29, 29 পরে 36, এরকম ডেট আসতেই থাকবে। শেখ হাসিনা কোন সাহসে বলে যে আমি বর্ডারের কাছে আছি? কোন কনফিডেন্সে বলে যে আমি যে কোনো সময় চট করে ঢুকে পড়বো? এটাই
সেই কনফিডেন্স। এই যে সমন্বয়কদের ভিতরে তার বীজ ঢুকায় গেছে। শেখ হাসিনা বলে না যে আমি শেখের বেটি, আমি পালাইয়া যাওয়ার লোক না। আসলে শেখ হাসিনা তো পালাই নাই, তার দোসররা তো রয়ে গেছে। ইভেন ঢাকা ইউনিভার্সিটির ভিতরে তার দোসররা এখনো গুম হত্যা হবে। একটা হত্যা হয়েছে মাত্র, গুম আর কটা দিন পরে হবে। কারণ আপনারা দেখতে পাইতেছেন যে শ্রমিক লীগের নেতার বাড়িতে দেয়া এই ইয়ারা সমন্বয়করা দেয়া মিটিং করতেছে, খাওয়া দাওয়া করতেছে। তারা পরস্পরের প্রতি পরস্পর বেশ মানে স্যাটিসফাইড। তারা একজন আরেকজনের সাথে কথা বলতে সেফটি অনুভব করতেছে। আর শেখ হাসিনাও এই খবরগুলি পাইয়াই বলতেছে চট করে আমি ঢুকে পড়বো। ঢুকতে তো পারবে না, কারণ ইতিমধ্যে অনেক কেস হয়ে রয়েছে, যে কেসগুলি মনে করেন 100 বার ফাঁসি দিলেও সেই ফাঁসি কার্যকর শেষ হবে না, খালি ফাঁসির রায় বাকিই থাকবে। তো এই জন্যই বলছি যে আপনারা যারা যা কিছু করেন, যতই লাফান, এত লাফায়েন না, এত ভাত ডাল দেখায় না, বুঝছেন? এত লাফায়েন না। আপনারা নিজেরা আগে ওই যে চালনি আছে না, চালনি দিয়া চালেন, তারপরে আপনারা দল গঠন করেন। ওই যে দল গঠন করবেন কইতেছেন, দল কার দল হবে? এই সারজিন হাসনাত আব্দুল্লাহ, কিন্তু যুবলীগ ছাত্রলীগ, কি দল গঠন হবে এখানে? এই দল গঠনে কারা কাজ করবে? কার হয়ে কাজ করবে? আওয়ামী লীগের হয়ে কাজ করবে। আপনারা ঘন্টা করবেন। এখনো সময় আছে। এই এদেরকে যদি আইনের আওতায় না আনা হয়, আর এই মানে খুঁটা যদি সব না ধরা হয়, তাহলে বাংলাদেশের কিছু হবে না। বাংলাদেশের ভবিষ্যৎ টন। বাঙালি সারা জীবন কষ্ট করে গেছে, বাঙালি সারা জীবন নির্যাতিত হয়েছে, আর বাঙালি সারা জীবনই তারা ওই কলঙ্কের কালিমা সরানোর জন্য যুদ্ধ করছে। এই বাঙালির সারা জীবন চলে যাবে যুদ্ধ করতেই। একবার এক স্বৈরাচার আইব, তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। বাঙালি যুদ্ধ করতে ভালো জানে। আর যারা যুদ্ধ করায় তারাও পলিসি জানে যে কোন যুদ্ধে কিভাবে যায় ঢুকতে হইব। নাহলে আপনারা একটা জিনিস চিন্তা করছেন যে কিভাবে তারা সোশ্যাল মিডিয়ায় আইসা বক্তব্যটা দিল, আমরা আর সহ্য করতে পারতেছি না, আমরা রিজাইন দিলাম, এই এই স্বৈরাচার সরকারের সাথে আর নাই। কথাগুলি আপনারা আবার বাজায় দেখতে পারেন, সোশ্যাল মিডিয়ায় ঘুরতেছে ওদের কথাগুলি। তো যাই হোক, এই হলো আমাদের দেশের অবস্থা। আমাদের মানে কপালে কি আছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। কারণ এত ইয়ের ভিতরে থাইকা আমরা, মানে এত চাপের মধ্যে থাইকা আমরা তাও বাইচে আছি। এই যে হাসনাত আব্দুল্লাহ ওই যে বিএনপির যে গালি দেয়, গালিটা করতে গায়ে, গালিটা আয়েই কিন্তু এখান থেকে ওই যে ছাত্রলীগ, নাহলে তারেক জিয়ার মতো লোকেরা সে গালি দেয় কেমনে? হ্যাঁ, ওরা ছাত্রলীগ, এই জন্য ওরা সব পারে। এদেরকে পাড়ায় মারে পালাতে দেবো। এদেরকে মানে ওই পানি খাওয়ায় মারণ যাব না। এদেরকে পানি পিপাসা, যেভাবে ওই যে পানি করতে করতে মুগ্ধ মরে গেল গা, পানি খাওয়াইতে তো এদেরকে পানি না খাওয়ায় মারতে হইব। আর এই সমন্বয় ট্যাগটা ওদের খুলে ফেলাইতে হইব। আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাইবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন।